ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হত্যাযজ্ঞ চলছেই। সর্বশেষ ইসরায়েলি হামলায় ৮ শিশুসহ নিহত হয়েছেন আরও ২৬ জন ফিলিস্তিনি। জানাবো বিস্তারিত। যুদ্ধবিরতির পর মুখ খুলল পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তান কখনো যুদ্ধবিরতির জন্য অনুরোধ জানায়নি। ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগেই মার্কিন জিম্মিকে মুক্তি দিচ্ছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। ভারত পাকিস্তানের মধ্যে টানা ৪ দিন ধরে সংঘাত চলার পর এবার যুদ্ধবিরতির পর জানা গেল দুই দেশের মধ্যে সৈন্য নিহতের সংখ্যা। এবং সর্বশেষ জানিয়ে দেব, পাকিস্তানে অপহরণের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে পুলিশ। এ সময় বন্দুকযুদ্ধে ২ জন সন্ত্রাসী নিহত। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বার্তা সংস্থা আনাদুলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হত্যাযজ্ঞ চলছেই। সবশেষ ইসরায়েলি হামলায় ৮ শিশুসহ নিহত হয়েছেন আরও ২৬ জন ফিলিস্তিনি। এর আগে এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫২,৮০০ ছাড়িয়ে গেছে। এতে বলা হয়, মধ্য গাজার দেইর আল বালা শহরে একদল সাধারণ মানুষের উপর ড্রোন হামলায় ২ জন নিহত এবং অনেকে আহত হন। একই শহরে আরও একজন ড্রোন হামলায় এবং অপরজন আগের হামলায় আহত হয়ে মারা যান। গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের আশ্রয়প্রার্থীদের একটি তাঁবু লক্ষ্য করে চালানো হামলায় একজন ফিলিস্তিনি এবং তার ছেলে নিহত হন। একই শহরে পশ্চিমাংশে আরেকটি তাঁবুতে ড্রোন হামলায় ২ শিশুসহ ৪ জন নিহত হন এবং অনেকে আহত হন। খান ইউনিসের পশ্চিমাংশে মাল আওয়াসি এলাকায় আজদা শহরের কাছে একটি তাঁবুতে পৃথক হামলায় ৪ জন নিহত হন, যাদের মধ্যে 2 শিশু ছিল। একই এলাকায় আরেকটি তাঁবুতে হামলায় আরও একজন শিশু মারা যান। পাশাপাশি একটি সাইকেলের উপর ড্রোন হামলায় এক তরুণ নিহত হন। এদিকে সোমবার ১২ই মে সকালে জাবালিয়া শরণপ্রার্থীদের শিবিরে ফাতিমা বিনে আসাদ স্কুলে ইসরায়েলি হামলায় শিশুসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পূর্ব খান ইউনিসের আবাসন আল কাবিরা শহরে ইসরায়েলি তীব্র গোলাবর্ষণ ও গুলিবর্ষণ চালিয়েছে। গাজা শহরে গোলাবর্ষণে একটি শিশুর মৃত্যু হয় এবং উত্তরের জাবালিয়ায় আরেকজন মারাত্মক আহত হন। এদিকে খান ইউনিসে একটি গাড়িকে লক্ষ্য করে চালানো বিমান হামলায় ৪ জন নিহত হয়েছেন। গাজা শহরে আরেক হামলায় ৫ জন নিহত হন, যাদের মধ্যে একটি মেয়ে শিশু রয়েছে। এছাড়া গাজা শহরের আল তুফা এলাকায় ইসরায়েলি সেনারা চলমান বিমান হামলা ও গোলাবর্ষণের মধ্যে একাধিক আবাসিক ভবন ধ্বংস করেছে। একই সঙ্গে আল জাবিয়ার গুন্ডা এলাকায় স্টিকের একটি মসজিদের বিমান হামলা চালানো হয়, যেখানে 2 জন আহত হয়েছেন। সোমবার ১২ই মে সংবাদ মাধ্যম দ্য ডনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির আগের 4 দিন ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এ সময় পুরো বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। সেখানে দেশটির আন্তঃবাহিনী সংযোগ অধিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, দেশের জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করেছে পাকিস্তান সশস্ত্র বাহিনী। পাক প্রধানমন্ত্রীও তার মন্ত্রিসভাকে ধন্যবাদ জানিয়ে আহমেদ শরীফ আরও বলেন, জাতিকে যে প্রতিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা বাস্তবায়নের সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। এটি এক যুগান্তকারী সিদ্ধান্ত ছিল। এই দুঃসময়ে জাতির একাত্মবদ্ধ সমর্থন, মনোবল ও প্রার্থনা আমাদের সশস্ত্র বাহিনীর শক্তি বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, পাকিস্তান ২৬টি ভারতীয় সামরিক স্থাপনায় হামলা করেছে। 2টি স্থানে ভারতীয় S-400 প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে এবং পাকিস্তান ৮৪টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে। পাক আইএসপির ডিজি হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তানের সার্বভৌমত্বে আঘাত এলে জবাব হবে প্রতিশোধমূলক ও চূড়ান্ত। পাকিস্তানের সশস্ত্র বাহিনী সবসময় প্রস্তুতি নিয়ে রয়েছে এবং ভবিষ্যতে কোনো আগ্রাসন বা দুঃসাহসিকতার কঠিন জবাব দেওয়া হবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আহমেদ শরীফ বলেন, ভারতীয় কোনো পাইলট পাকিস্তানের হেফাজতে নেই। এটি সম্পূর্ণ ভিত্তিহীন গুজব। এছাড়া যুদ্ধবিরতির জন্য পাকিস্তান কখনো যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেনি, বরং ভারতের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সহায়তা চাওয়া হয়েছিল। সংবাদ সম্মেলনে পাকিস্তান নৌবাহিনীর ভাইস অ্যাডমিন রব নওয়াজ বলেন, সংখ্যায় শক্তিশালী শত্রুর মুখোমুখি হয়েও পাকিস্তান নৌবাহিনী সাহসিকতার সঙ্গে সমুদ্র সীমান্ত রক্ষা করেছে। রোববার ১১ই মে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস জানায়, গাজার যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েলি আমেরিকান জিম্মি অ্যাডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে তারা। গোষ্ঠীটি জানায়, যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টার অংশ হিসেবে আলোচনা পুনরায় চালু করতে এবং গাজা উপত্যকায় আমাদের জনগণের কাছে সাহায্য ও ত্রাণ সরবরাহ পৌঁছানোর অংশ হিসেবে মার্কিন ইসরায়েলি সৈনিক অ্যাডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়া হবে। গেল ৭০ দিন ধরে গাজায় খাদ্য, ঔষধ এবং জ্বালানি সহ সমস্ত সাহায্য প্রবেশ
প্রবেশের বন্ধ রেখেছে ইসরায়েল। চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফর করবেন। তার কয়েকদিন আগেই আলেকজান্ডারকে মুক্তির ঘোষণা দিল হামাস। হামাসের বিবৃতিতে 21 বছর বয়সী আলেকজান্ডারকে কখন মুক্তি দেওয়া হবে তা উল্লেখ করা হয়নি, তবে আগামী 48 ঘন্টার মধ্যে তা হবে বলে মনে করা হচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে সোমবার মার্কিন দূত স্টিভ ইউফ ইসরায়েল সফর করবেন। জানা গেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি কাতারের মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তার সাথে সরাসরি আলোচনা করেছে। তেল আবিবে জন্মগ্রহণকারী যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বেড়ে ওঠা আলেকজান্ডার গাজার সীমান্তে একটি অভিজাত পদাতিক ইউনিটে কর্মরত ছিলেন। 2023 সালের 7 অক্টোবর হামাস তাকে ধরে নিয়ে যায়। এদিকে ফিলিস্তিনের গাজায় আরও আগ্রাসনী পদক্ষেপের দিকে যাচ্ছে ইসরায়েল। হাজারো সংরক্ষিত সেনা তলব করে শুরু করেছে বড় অভিযানের প্রস্তুতি। টানা 70 দিন ধরে নির্বিচারে হামলা চালানো হচ্ছে গাজা উপত্যকায়। এমন পরিস্থিতিতে গাজার বিরুদ্ধে ইসরায়েলের ক্ষুধার যুদ্ধ বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। রোববার 11 মে এক ব্রিফিংয়ে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে সংঘাতে তাদের 5 জন সেনা নিহত হয়েছে। নিহত সহকর্মীদের আত্মত্যাগ সর্বদা স্মরণ করা হবে বলে জানায় দেশটির সেনাবাহিনী। এছাড়া ভারতীয় সেনাবাহিনীর দাবি 7 মে থেকে 10 মে পর্যন্ত নিয়ন্ত্রণ রেখায় কামান ও ছোট অস্ত্রের গুলিতে পাকিস্তান সেনাবাহিনীর প্রায় 35 থেকে 40 জন সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, আমাদের লক্ষ্যবস্তু ছিল সন্ত্রাস কেন্দ্রিক এবং পরবর্তীতে যখন তারা আমাদের অবকাঠামোতে বিমান অনুপ্রবেশ এবং অভিযান শুরু করে তখন আমরা ভারী অস্ত্র ব্যবহার করা শুরু করেছি। ভারতের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর কয়েক ঘন্টা পরেই শনিবার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে ভারত। দেশের সেনাবাহিনী সতর্ক করে দিয়ে বলেছে, যদি আজ রাতে বা পরে কোনো সময় যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয় তাহলে তার কঠোর জবাব দেওয়া হবে। উল্লেখ্য, 22 এপ্রিল পহেলগ্রামে বন্দুকধারীদের গুলিতে 26 জন নিহত হয় এবং যাদের বেশিরভাগই ছিল পর্যটক। ভারতে হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলে অভিযোগ অস্বীকার করে পাকিস্তান। হামলার প্রায় 2 সপ্তাহ পর ভারত 7 মে অপারেশন সিঁদুর শুরু করে। এরপর ড্রোন এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করে পাকিস্তানও হামলা চালাতে থাকে। পরে পাকিস্তানের ড্রোন হামলার পাশাপাশি দেশটির একাধিক বিমান ঘাঁটিতে হামলা করলে ভারতের সামরিক ঘাঁটি ও বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার উদ্দেশ্যে অপারেশন বুনিয়ান মার্সুস অভিযান শুরু করে পাকিস্তান। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে অপহরণের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে পুলিশ। এ সময় বন্দুকযুদ্ধে 2 জন সন্ত্রাসী নিহত হয়। উদ্ধার করা হয় 3 জন অপহৃতকে। রোববার 11 মে লাক্কি মাওয়াত পুলিশ খাইবার পাতুয়াংখোর গোবাইর এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার অভিযানে একজন পুলিশ সদস্য আহত হয়েছেন, তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বান্নু আঞ্চলিক পুলিশ কর্মকর্তা সাজ্জাদ খানের মুখপাত্র খান জানান সন্ত্রাসী লাক্কি মাওয়াতে খানদোয়ার এলাকাতে 3 জন স্থানীয় অপহরণের চেষ্টা করা হয়েছে। ঘটনার তথ্য পাওয়ার পর স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে তল্লাশি অভিযান শুরু করে। অভিযানের সময় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের মুখোমুখি গোলাগুলি হয়। মুখপাত্র জানান, সন্ত্রাসীরা পুলিশের উপর গুলি চালায়, এতে একজন পুলিশ সদস্য সামান্য আহত হন। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ এবং ডিএসপির সাহসিকতার সঙ্গে লড়াই করে সন্ত্রাসীদের পিছু হাঁটতে বাধ্য করে। এক পর্যায়ে পুলিশ 3 জন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে। সংঘর্ষে 3 জন সন্ত্রাসী আহত হন। সঙ্গীরা তাদের পাহাড়ে নিয়ে যায়। অপরদিকে ঘটনাস্থলে নিহত হওয়া 2 জন সন্ত্রাসীর লাশ উদ্ধার করে পুলিশ। মুখপাত্র আরও জানান, লাক্কি মাওয়াত জেলা পুলিশ কর্মকর্তা জাওয়াত পালিয়ে যাওয়ায় সন্ত্রাসীদের খুঁজে বের করে তল্লাশি অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। এ কাজে স্থানীয় শান্তি কমিটিগুলো পুলিশের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে। আশা করা হচ্ছে দ্রুত তাদের আস্তানার সন্ধান মিলবে। 2022 সালের নভেম্বরে সশস্ত্র গোষ্ঠী টিটিআই সরকারের সঙ্গে যুদ্ধবিরতি শেষ করার পর পাকিস্তানের বিশেষ করে কেপি এবং বেলুচিস্তানের সন্ত্রাসী কার্যকলাপ বেড়েছে। 2025 সালে গ্লোবাল টেররিজম ইন্ডেক্সের পাকিস্তান দ্বিতীয় স্থানে রয়েছে। গত 1 বছর ধরে সন্ত্রাসী হামলায় মৃত্যুর সংখ্যা 45% বেড়ে 1081-তে পৌঁছেছে। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।